নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু বৃহস্পতিবারকে গুরুবার বলা হয়, সো ফার্স্ট প্রত্যেক গুরুজনের প্রতি সশ্রদ্ধ সম্মান এবং শক্তি দেবীর প্রতি আমার প্রণাম। তার কারণ সামনে দুর্গাপুজো আসছে এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে নানান ধরনের রিচুয়ালস, আমাদের এই যে হিন্দু ধর্ম, আমরা যে ধর্ম পালন করি তার মধ্যে নানান রকম রিচুয়ালস রয়েছে এবং এটা আপনারা এই অনুষ্ঠান থেকেও শুনেছেন, সৌভাগ্যের একমাত্র দিশারি এই অনুষ্ঠান থেকেও আপনারা শুনেছেন যে এই সময়টা আমাদের অশুভ বিনাশ অর্থাৎ শত্রু বিনাশ এবং শক্তির পুজো করা হয়। এই শক্তি পুজোর নানান রকম পদ্ধতি এবং প্রক্রিয়া আছে। তার মধ্যে আপনারা জানেন যে নবরাত্রির উদযাপন রয়েছে। ঠিক ওই যে সন্ধিস্থল অর্থাৎ পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু, সেই সময়ে আমরা দেখেছি তর্পণের কথা, তর্পণের প্রক্রিয়াও আমরা জানি অনেকে, এবং আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা অনেকে তর্পণ করেছেনও। অ্যাকচুয়ালি এই তর্পণ নিয়ে নানান কথা আছে, নানান আলোচনা আছে, যেটা অবশ্যই আজকের অনুষ্ঠানে থাকবে। কিন্তু অ্যাট মোস্ট আমরা দেখি যে হিন্দুইজমের মধ্যে ইটস আ প্রসেস টু কন্ট্রিবিউট সামথিং টু দ্য ডিভাইন ফোর্স। ঈশ্বরের যে শক্তি আছে তাকে কিছু দেওয়া, তাকে কিছু তর্পণ করা। আমরা এটাও জানি হিন্দু শাস্ত্র মতে যে যেটা দেওয়া হবে ঈশ্বরের কাছে, ইট উইল কাম ব্যাক ইন দ্য ফর্ম অফ মাল্টিপ্লাইজ দ্যাট হুইচ ইউ হ্যাভ গিভেন। আপনি যেটা দেবেন ঈশ্বর আপনাকে তার কয়েক গুণ ফেরত দেয়। এই তর্পণ নিয়ে নানান রকম কথা আছে। তিলতর্পণের কথা আমরা জানি, কোষাকুষি, কপারের কোষাকুষি ব্যবহার করায় আমরা জানি। আমরা এই যে তর্পণ প্রক্রিয়া, এটা শুধুমাত্র ডিভাইন ফোর্সকে আমরা কিছু দিচ্ছি তা নয়, সঙ্গে সঙ্গে নবগ্রহের উপাচারও বলা হয় এটাকে। নবগ্রহও সেই তর্পণের সূত্রে ফ্রেশ ওয়াটার বা তিল তর্পণ যেটা করা হয় এটা পায়। তো যা হোক, বিস্তারিত আমরা শুনবো বৈদিক কালচার অনুযায়ী আমরা কিভাবে এই তর্পণ করতে পারি, এবং আজকের মূলত প্রশ্ন হচ্ছে তর্পণের প্রয়োজনীয়তা এবং আমরা সবাই তর্পণ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারি কিনা। এটা কি, এই ডিভাইন ফোর্সটা কি, কিভাবে আমাদের এনচ্যান্টেড করে, কি করে আমাদের এনথুয়াজিজমটাকে বাড়ায় তর্পণ, আমি বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষতন্ত্র, তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রীর এই অনুষ্ঠান আপনারা জানেন, ন্যাচারালি আর নতুন করে বলার কিছু নেই, এটাই তার সিম্বলিক জায়গা। তো আমরা আলোচনার জন্য আমি স্বাগত জানাবো। আজকে রাজশ্রী আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠান। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। তর্পণ দেখুন, মহাকাব্য মহাভারত মতে মহাবীর মহাদানী কর্ণ দেহত্যাগ করেন ও তাঁর আত্মা স্বর্গে পৌঁছয়। তখন তাকে খাদ্য হিসাবে স্বর্ণ, রত্ন, মূল্যবান বস্তু এই সমস্ত দেওয়া হয়। কর্ণ বিভ্রান্ত হন এবং তিনি যমরাজের কাছে তার সমস্যার কথা জানান ও জানতে চান যে এর কারণ কি। যমরাজ উত্তর দেন, মহাবীর কর্ণ, আপনি জীবদ্দশায় বহু দান করেছেন, আপনি দানবীর, সব রকম কিছু দান করেছেন, কিন্তু আপনি জীবদ্দশায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো তর্পণ করেননি। অ্যাকচুয়ালি এর একটি কারণ ছিল, কর্ণ মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধি জানতেন না যে কে তার পূর্বপুরুষ, সেই জন্যই তার পক্ষে তর্পণ করা সম্ভব ছিল না এবং তিনি তর্পণ করতে পারেননি। তো এই যে ব্যাপারটা দেখুন, তর্পণ হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মনে করা হয় যে তর্পণ করে পিতৃপুরুষের আত্মা তারা শান্তি পান, তারা অন্য লোকে যেতে পারেন। তো এই তর্পণের ব্যাপারটা হচ্ছে যে এটা এই মহালয়া অমাবস্যাতে কিন্তু এই জিনিসটা করা হয় এবং এটা খুব একটা অত্যন্ত হিন্দু ধর্মের একটা ভালো এবং শ্রদ্ধেয় জিনিস। বেশ, আমরা এই যে রাজশ্রী যেটা বলছিলেন যে কর্ণ জানতে পারেননি তার পিতাকে, সো উইথ দ্যাট কিউরিসিটি, ঠিক যুদ্ধে যেদিন অর্জুনের সঙ্গে কর্ণ অবতীর্ণ হবেন তার আগের দিন তিনি কুন্তির কাছে গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন তার জন্ম বৃত্তান্ত। তো সেই সময় তিনি জানতে পারেন যে তার পরিচয়টা কি। হয়তোবা এই নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি আছে, অনেক রকমের আলোচনা আছে। হয়তো কুন্তি কর্ণের কাছে গিয়ে কথাটা বলেছিলেন এই কারণের জন্যই, কারণ পরের দিন মহারণে যাতে কর্ণ অস্ত্র ধরতে গিয়ে তার মধ্যে কনফিউশন তৈরি হয় যে তার লড়াইটা তার ভাইয়ের বিরুদ্ধেই। যা হোক, এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না, আজকে আপনাদের ফোন নেব। তবে এই যে তর্পণকে আমরা সবাই করতে পারবো, বা তর্পণ যেটা
বলছিলেন দিদি, যে সেটা হচ্ছে যে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান, তার মানে এটা একটা স্পিরিচুয়াল পদ্ধতি, যুগ যুগান্ত ধরে চলে আসছে। শুধু তাই নয়, এই বৈদিক পদ্ধতিতে নবগ্রহের উদ্দেশ্যে আমরা কিছু করতে পারি, দিতে পারি। মানে অ্যাকচুয়ালি আমাদের তো নবগ্রহ দ্বারা আমরা পরিচালিত হই, এবং জ্যোতিষের ছকেও আমরা নবগ্রহের কথা জানি, 27টা নক্ষত্রের কথা আমরা জানি। আসলে মৃত্যুর পর তার এক্সিস্টেন্স কি সেটা তো আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। না, আমরা সেই কারণের জন্য একদমই একটা ধোঁয়াশা, সেই কারণের জন্যই হয়তো আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু দেওয়া। এবং আপনি মাথায় রাখবেন একটা জিনিস, যেটা দিদিও বলবেন হয়তো বা পরবর্তীকালে এই আলোচনাতেও আসবে, যে আমরা যাই করি না কেন প্রকৃতি এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে, সেটা আমাদের উত্তর পুরুষের মধ্যে, অর্থাৎ আমাদের যে রিজেনারেশন অর্থাৎ রিক্রিয়েশন অফ দ্য ফিউচার, এর মধ্যে কিন্তু তার একটা ইনহেরিটমেন্ট থাকে, অর্থাৎ তার মধ্যে হয়। এই জন্য বলে যে বাবা মা শিক্ষা থেকে সন্তান প্রথম শিক্ষিত হয়, স্কুল অনেক পরে, কলেজ অনেক পরে, তার উচ্চশিক্ষা অনেক পরে, কিন্তু পরিবার বা বংশ তার হচ্ছে প্রথম পরিচয় জন্মসূত্রে। তো কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আমাদেরকে ফোন করুন আজকে। এবং আমি একটু বলে দিই আপনাদেরকে যে যারা আজকে এখানে ফোন করবেন, দেখুন টিভি স্ক্রিনে দেওয়া রয়েছে সরাসরি নাম্বার, এই সরাসরি নাম্বারে আপনারা ফোন করুন। আর যারা বুকিংয়ের জন্য ফোন করবেন তাদের নাম্বার হচ্ছে 9830693555 একটা নাম্বার, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে 9830693579, এই নাম্বারে বুক করুন। অনলাইনে বুকিং করতে গেলে আপনাকে 9030789557 নাম্বারে ফোন করতে হবে, যেটা আমাদের টিভি স্ক্রিনে অলরেডি দেওয়া রয়েছে। টিভি স্ক্রিনের নিচের অংশটুকু ফলো করুন, আপনারা মোটামুটি লাইভ অনুষ্ঠানের এই 25 মিনিট সময়ের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স ইনফরমেশন আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, সমস্তটাই পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমার আরেকটা প্রশ্ন আছে, তারপর আমি আপনাদেরকে চেম্বারগুলো একটু বলে দেবো স্পেসিফিক্যালি, কামিং চেম্বার কি রয়েছে, কিন্তু তার আগে ফোনও আছে। তাহলে ফোনটা আগে নিই। হ্যাঁ, ফোনও রয়েছে একজনের। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ, নমস্কার দুজনকেই। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন একটু জানান? আমি কলকাতা থেকে, নিউ আলিপুর। কলকাতা থেকে নিউ আলিপুর থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? আজকে আমি আমার মেয়ের সম্বন্ধেই জানবো। মেয়ের সম্পর্কে, প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার আছে? হ্যাঁ, প্রোগ্রাম তো দিদির মানে শুনে শুনে মানে প্রত্যেকদিনই ট্রাই করি, কিন্তু মানে আমি যাইনি, আমারই মানে দাদা, নিজের দাদাই গেছিলেন দিদির কাছে আর কি, যার জন্য দাদাই বললেন যে তাহলে দিদির সাথে যদি যোগাযোগ করতে পারিস পর, মানে দাদা উপকার পেয়েছেন আর কি। আচ্ছা, দাদা আপনার এসেছিলেন দিদির কাছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপারে এসেছিলেন? ওই দাদার ছেলের একটু চাকরির ব্যাপারে একটু। দাদার ছেলে চাকরির ব্যাপারে, ওকে, রাইট। চাকরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে, প্রাইভেটেই এখন, মানে ভালো কমে কি হতো। বেশ বেশ, ঠিক আছে। আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 10/99। 10/1/99। আচ্ছা, 10/1/99। টাইম, সময় বিকেল 5:45। বিকেল 5:45। জন্মস্থান কলকাতা। দশই জানুয়ারি 1999, সেদিন ছিল রবিবার, বিকেল 5:45, কলকাতা। ঠিক আছে। কর্কট লগ্ন, তুলা রাশি, কর্কট লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস রয়েছে, দশমে শনি নিচস্থ অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে সায়েন্স নিয়ে পড়লে সব থেকে প্রপার হয়, এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকেই সেটা তার জন্য সুটেবল হবে। এটা ছাড়াও যেটা দেখছি সায়েন্সের মধ্যেও, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে খানিকটা মেডিকেল রিলেটেড পড়াশোনা বা প্যারামেডিক্যাল টাইপের যে জিনিসগুলো আছে সেইগুলো নিয়ে পড়াশোনা, এই জাতীয় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট সে ভালো জ্ঞান লাভ করতে পারবে। এবং হ্যাঁ হ্যাঁ, এবং সেখান থেকে ভালো অর্থ রোজগারের জায়গাও রয়েছে। অর্থ রোজগারের জায়গা হরোস্কোপে যথেষ্ট ভালো। হরোস্কোপে শুক্র কেতুযুক্ত হয়ে রয়েছে, এটা খুব একটা ভালো পয়েন্ট নয়। আর বৃহস্পতি ভাগ্যপতি অষ্টমে রয়েছে, একটু বাধার ভেতর দিয়ে সাফল্য, সহজ সাফল্য, খুব দ্রুত সাফল্য নয়,
একটু স্ট্রাগল বা বাধার ভেতর দিয়ে সাফল্য অবশ্যই পাবেন, কিন্তু স্ট্রাগল বা বাধার ভেতর দিয়ে। আপনি তাহলে যেগুলো বললেন, প্রথম হচ্ছে সায়েন্স স্টাডির কথা বললেন উনি, দ্বিতীয়ত বললেন যেটা দিদি সেটা হচ্ছে যে ওর প্যারামেডিক্যাল ওরিয়েন্টেড প্রফেশনের মধ্যে আসবার কথা এবং সেখান থেকেও জীবনে উন্নতির কথা, উন্নতি হবেও, কিন্তু সমস্যা হচ্ছে ওর এই যে লাইফ গ্রাফ তার মধ্যে অনেক জায়গায় অবস্ট্রাকল থাকবে, বাধা থাকবে। এই হচ্ছে পরিষ্কার সিনপসিস অফ প্রেডিকশন। এবার একটু আপনি শেয়ার করুন। হ্যাঁ দিদি যা বলেছেন সবই ঠিক, ও প্যারামেডিক্যাল নিয়ে আরজিগর থেকে পাশ করেছে, বাহ, কিন্তু সমস্যাটা হচ্ছে মানে সরকারি তো পাচ্ছে না, মানে প্রাইভেটে করছে, কিন্তু সেটা মেয়ের ঠিক মনের মতন হচ্ছে না আর কি। মানে প্রাইভেটে জব করছে, কিন্তু এর থেকে বেটার কিছু হতে পারে কিনা সেটা জানার জন্যই দিদির কাছে। এটার থেকে বেটার কিছু হতে গেলে আমি যেটা বলবো, হরোস্কোপে মঙ্গলকে স্ট্রং করতে হবে, বৃহস্পতিকে স্ট্রং করতে হবে। ভাগ্যপতি বৃহস্পতি অষ্টমে বসে আছে, কর্মভাবে শনি নিচস্থ, মঙ্গল তৃতীয় বসে আছে। হরোস্কোপটাকে একটু স্ট্রং করতে হবে। হরোস্কোপের গ্রহ সংস্কারের মাধ্যমে স্ট্রং করা যায়, যে জায়গাগুলোর জন্য নেগেটিভিটি আসছে সেটাকে ঠিক করা যায়। ঠিক আছে, মানে করলে আর কি বেটারের থেকে হতে পারে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিছুই না, ওর হরোস্কোপটা উইক আছে, যেটা মানে বেসিক যেটা কথা সেটা হচ্ছে আমার যদি কোথাও মানে আমি অনেক দূর হাঁটতে পারবো না কখন, যখন আমার পায়ে খুব ব্যথা থাকবে, এক্স্যাক্টলি, বা আমার কোমরের সমস্যা থাকবে, তাই না? তার মানে এগুলো উইক আছে, এগুলোকে একটু স্ট্রেনথেন করতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। তার জন্য কি এই অমাবস্যা মহালয়া অমাবস্যা বেটার? মহালয়া অমাবস্যা অবশ্যই, বেশ, কোনো প্রশ্নই নেই, যথেষ্ট পাওয়ারফুল অমাবস্যা। এই অমাবস্যাকে কাজে লাগানো যায় এর জন্য, বোঝা গেল। এবং শুধুমাত্র আপনাকে উদাহরণ হিসাবে রেখে সবার জন্য এটা বলা যে যাদের বিভিন্ন জায়গায় ল্যাক রয়েছে, ল্যাক মানে কমতি বা ঘাটতি রয়েছে জীবনে, তারা কিন্তু এই অমাবস্যাকে কাজে লাগাতে পারেন। অনেকেই আছে যে, আমার তো মনে আছে সেই প্রোগ্রামটার কথা আমরা এখানে করেছিলাম, যে কৌশিকী অমাবস্যায় যারা আসতে পারেননি তাদের কাছে হোয়াটস অ্যাবাউট দ্য নেক্সট অপশন। তো এটা একটা খুব বড় অপশন, যেখানে আপনি শত্রুমুক্ত হতে পারেন এবং নিজেকে শক্তিশালী করে তুলতে পারেন। দেখবেন সাইমালটেনিয়াসলি যখন আপনি নিজে শক্তিশালী হবেন তখন ডেফিনেটলি আপনার শত্রু মুক্তি হয়ে যাবে, তাই না? এবং এই সময়টা, তাই এই সময়টা হচ্ছে যাবতীয় অশুভ গ্রহদোষ নাশ, শত্রু নাশ। মহালয়া অমাবস্যার যদি আমরা ইতিহাসটা দেখি তাহলে সেটা শত্রু নাশেরই ইতিহাস। দুঃখ দুর্দশা নাশ, বিঘ্ন নাশ, পাপ নাশ, রোগ নাশ, ভয় নাশ। দেবীপক্ষের মহালয়া অমাবস্যায় পূর্ণ লগ্নে দেবীর কৃপায় আমাদের গ্রহের যাবতীয় অশুভত্ব খণ্ডন করে আমরা ভালো থাকতে পারি। যে কোনো রকমের নেগেটিভিটি, যে কোনো রকমের অশুভত্ব অবশ্যই খণ্ডন করা যাবে এবং ভালো থাকা যাবে। মানে যেগুলো আমাদেরকে প্রতিদিন নানান রকম বাধা দিচ্ছে, প্রতিদিন নানান রকম বাধা দিচ্ছে, মানে মন দিয়ে দেখলে বোঝা যাবে যে এই সমস্যাগুলোই কিন্তু আমাদের চারপাশে আমাদেরকে, যেমন অনেকের হচ্ছে কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না, কারো দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে বিরাট প্রবলেম, কারো সন্তান কোনো কথা শোনে না। কিন্তু এই সময়টাকে কাজে লাগান, এই সময়টাকে কাজে লাগালে কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে। মানে এটা মনে অনেক বেশি পাওয়ারফুল টাইম আর কি, মানে থ্রুআউট দ্য ইয়ার আর এই সময়টা, মানে যেই সময়টাকে কাজে লাগালে দেখবেন আপনার নিজেরও মন কিন্তু অনেক, এই দুর্গাপুজোর সময় দেখবেন যতই জরা ক্লিষ্টতা থাকুক মনের মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ সঞ্চার হয়। এটাই আমাদেরকে বলে দেয় যে এই সময়টা আমরা অনেক কিছু করতে পারি, তাই না? একজন গরিব মানুষ সেও আনন্দ করতে চান, একজন প্রবল ধনী ব্যক্তি তো তিনিও কিন্তু দুর্গাপূজা আনন্দ করতে চায়। তো কাজী দুর্গাপূজা, আবার একজন মধ্যবিত্ত সেও আনন্দ, মধ্যবিত্ত, সবাই আনন্দ, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের মধ্যে তো অনেক আবার সেগ্রিগেশন আছে। তো তারা সবাই মানে অল আউট সবাই আমরা একটা ফোর্সফুল এনার্জি পাই, সেই কারণের জন্য হয়তো এই সময়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাদের নেক্সট ফোন পরবর্তীতে আমরা নেব, কিন্তু তার আগে আমি চেম্বারগুলো বলে দিই যেগুলো সুবিধা হবে আপনাদের জেনে নিলে। আজকে কিন্তু বৃহস্পতিবার, এবং এই বৃহস্পতিবার কিন্তু অনলাইনের ডেট আপনারা জানেন, মূলত হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে আমরা প্রেডিকশন করতে পারি বৃহস্পতিবার করে। তো কাজেই তার দিন হচ্ছে আজ এবং 26 তারিখ, 19 তারিখ, এবং আপনি হিসাব করলে দেখবেন 26 তারিখও আপনার বৃহস্পতিবার পড়ছে, এই দুটো দিন। চলে আসছি আমরা 20 তারিখের চেম্বারে, অর্থাৎ আগামীকাল শুক্রবার কৃষ্ণনগরের ত্রিনাথ লজে চেম্বার রয়েছে, সেখানে আপনি আসতে পারবেন। 22 তারিখ হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে হোটেল ম্যানিলাতে। 23 তারিখে সোমবার হাওড়া ময়দানে সুখসারি চেম্বার, হাওড়া ময়দান শরৎ সদনের উল্টো দিকে। 27 তারিখে চেম্বার রয়েছে, তার এই 23-এর পর হচ্ছে 26 তারিখ কিন্তু আবার অনলাইন রয়েছে, এটা মাথায় রাখবেন। বৃহস্পতিবার পড়ছে, ঠিক তার পরের দিন হচ্ছে 27 তারিখ শুক্রবার বর্ধমানে হোটেল নিশিদিন শর্মা ম্যানশনে। 28 তারিখে হচ্ছে দুর্গাপুরে হোটেল রিলায়েন্সে।
29 তারিখ আসানসোলে হোটেল পূর্বাস ইন্টারন্যাশনালে এবং 30 তারিখ সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্রে চেম্বার রয়েছে। এটা হচ্ছে থ্রু আউট দিস মান্থ, এই মাসের চেম্বার। এরপর আপনারা জানেন যে 2 তারিখে কিন্তু মহালয়া অমাবস্যা রয়েছে, আর তারপরে তো আস্তে আস্তে আমরা নবরাত্রির মধ্যে ঢুকে গেলাম, দুর্গাপুজো শুরু হয়ে গেল। তার মধ্যে বিশেষ কিছু প্রতিকারের উপায় থাকছে, সেগুলো পরবর্তীকালে অনুষ্ঠানের থ্রুতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। যারা ফোন করতে চাইছেন তারা আমাদেরকে ফোন করুন। এবার ফোন থাকলে আমি একটু জানাবে। আর এই জায়গায় একটু আমি এটা জিজ্ঞেস করি যে এই যে দুর্গাপুজোতে, এতে আমরা সবসময়, আপনি সেদিন আমাকে বলছিলেন যে অশুভের বিনাশ করা, অশুভত্বের বিনাশ এবং শক্তির আরাধনা করা, এই জায়গায় আপাতভাবে দেখতে গেলে ধরুন যে এই যে যাদের পড়াশোনার খুব খারাপ অবস্থা, মানে মন বসছে না আর কি, এদের জন্য কতটা উপযুক্ত সময় এটা? এদের জন্য উপযুক্ত। দেখুন, এই ঘটনাটা প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, ব্রহ্মার নির্দেশে দেবরাজ ইন্দ্রের পরামর্শে রাবণ জয়ের জন্য স্বয়ং রামচন্দ্র মায়ের কৃপা প্রার্থনা করেছিলেন, এবং আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া অমাবস্যা। দেবী পক্ষের সবচাইতে শক্তিশালী ও তাৎপর্য দিন এই বিশেষ অমাবস্যার দিনে সূর্য ও চাঁদ পৃথিবীর সকল প্রাণীর ওপর মহাকর্ষীয় বল বা টান প্রয়োগ করে। এই দিন সকল শক্তি উচ্চ স্তরে উন্নীত হয়। মানুষ সারা বছর কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করেন, এবং এই দিনটিকে কাজে লাগিয়ে যে কোনো রকম অসাধ্য সাধন সম্ভব। ধরুন, কেউ চাইছে তার পড়াশোনার ক্ষেত্রে সফলতা, কেউ চাইছে অর্থের সাফল্য, কেউ চাইছে দাম্পত্য জীবনে যেন সমস্যা না, এক একজনের এক এক রকম। কিন্তু সমস্ত রকম যা কিছু নেগেটিভিটি হরোস্কোপের, যা কিছু অপ্রাপ্তি হরোস্কোপের, এই দিনটিকে কাজে লাগিয়ে কিন্তু সেই জায়গাতে অনেক ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, আপনি অল ওভার বলছেন সবটাই একদম, কিন্তু এর মধ্যে স্পেসিফিক আমি কর্মক্ষেত্র নিয়ে একটু জানতে চাইবো। কারণ কর্মক্ষেত্রে ডিসক্রিমিনেট করা, লোককে ছোট করে রাখা, মালিক পক্ষের কাছে এমপ্লয়িকে খারাপভাবে প্রেজেন্ট করা, কিছু কিছু লোকের তো ইন্টেনশন থাকে, এরকম মানসিকতাও থাকে, এবং যেই দেখবেন যে কেউ উপর উঠতে যাচ্ছে তার পা ধরে টেনে ধরে নিচে নামানো, এগুলো খুব কমন ফিনোমেনা, যেগুলো আপনি যে কোনো প্রফেশনের মধ্যে দেখতে পাবেন। তো কাজেই যারা প্রফেশনাল, যারা কাজ করতে চায়, তারা সেখানে কাজ করতে পারে না, মানে তারা ইচ্ছা থাকলেও সেখানে অল আউট থ্রু আউট তাদের এফর্ট দিতে পারে না। এই ক্ষেত্রে আমার প্রশ্ন, এটাও তো একটা শত্রুতা, মানে এজ আ কাইন্ড অফ এনিমিটি। অবশ্যই শত্রুতা। তো এই জায়গা থেকে আমরা মানে এই সময়টাকে কাজে লাগানো সম্ভব? অবশ্যই। কেন, এই সময় হচ্ছে শত্রু নাশের সময়। অ্যাকচুয়ালি দেবী দুর্গার যে মূর্তি, সেখানে কি রয়েছে? সেখানে তিনি অসুর বধ করছেন, অর্থাৎ অশুভ শক্তিকে বিনাশ করছেন, অশুভ শক্তিকে বিনাশ করছেন। সুতরাং এই সময়কে কাজে লাগিয়ে যে কোনো মনস্কামনা পূরণও সম্ভব। আবার আপনি যদি, আপনার যদি প্রচুর শত্রুতা থাকে, আপনার প্রতি যদি অনেক লোকের জেলাসি থাকে, আপনার অনেক বাধা থাকে, সেই বাধাগুলোকে কাটিয়ে উত্তীর্ণ হওয়ার, বাধাগুলো কাটিয়ে আরো বেটার জায়গায় যাওয়ার, আরো ভালো জায়গায় যাওয়ার, যে জিনিসটা দীর্ঘদিন ধরে চাইছেন পাচ্ছেন না, সেই প্রাপ্তি সম্ভব, অবশ্যই সম্ভব, এই সময়টাতে সম্ভব। আচ্ছা, এবার আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলি, যেটুকু আপনারাও রাজনীতিকে দেখছেন বা ওনার প্রোগ্রাম তো দীর্ঘদিন ধরে ফলো করছেন, তো সেখানে দাঁড়িয়ে আপনি সবসময়তেই কনভেনশনাল রেমিডির পাশাপাশি আপনি চেষ্টা করেন সবসময় আধ্যাত্মিকতার দিকে মানুষের শুদ্ধিকরণ এবং আত্মার শুদ্ধিকরণের জন্য, আত্মশুদ্ধিকরণ, এই যে আধ্যাত্মিক প্রক্রিয়াকরণ। এবং আমরা ইন্ট্রোডাকশনে করলাম গণেশ সাধিকা বলে, অর্থাৎ সিদ্ধিদাতার পুজো, মানে যার পুজো দিয়ে মানে বছরে বাঙালি রিচুয়াল শুরু হয়। এবং জাস্ট আ ফিউ ডেজ এগো আমরা জানি যে মহারাষ্ট্রে বিরাট করে গণেশ চতুর্থী, মানে সারা দেশেই এবার দেখলাম পুজো হলো, আমাদের এখানে কম হতো, এখন তো সেটা হলোই। এই যে গণেশ সাধনা, সিদ্ধির লক্ষ্যে যাওয়া, এই যে সিদ্ধিটা, আমার কথা হচ্ছে অ্যাজ পার অ্যাজ ইউর কনসার্ন, এই সিদ্ধি মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব আধ্যাত্মিক ভাবে? ধরুন অনেকে রেমেডি করতে পারছে না, মানে দেয়ার আর লটস অফ পিপল দ্যাট হু আর নট এফোর্ট দিস কাইন্ড অফ মানি, এটা তারা করতে পারছে না, এই টাকা বহন করতে পারছে না। হতেই তো পারে, হতেই পারে, কারণ এটা তো আমাদের অনুষ্ঠানের দাবি যে রাজশ্রীদির ক্লায়েন্ট শুধুমাত্র ধনী বা সমাজের এলিট ক্লাস নয়, সাধারণ মানুষ, বিভিন্ন মানুষই আসেন। দ্যাটস হোয়াই আই এম আস্কিং যে আধ্যাত্মিক, কিন্তু এই মহামূল্যবান প্রশ্নের উত্তর আগে আরেকজন ফোনে রয়েছেন। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? নমস্কার, আমি সুরঞ্জিতা চক্রবর্তী বলছি আসানসোল থেকে। বেশ, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে। বলুন, মেয়ের ডেট অফ বার্থ। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে যে 16 জুলাই, হ্যাঁ, 1997। 16 জুলাই 1997।
97, হ্যাঁ। সময়? 1997। সময়? সময় হচ্ছে রাত 2:08। হ্যাঁ। কটা? রাত 2:08? হ্যাঁ, মঙ্গলবার রাত 2:08। আচ্ছা, সেক্ষেত্রে আপনি মানে পরের দিন ধরেই বলছেন তো? হ্যাঁ, এটা মানে ইংরেজি মতে তো পরের দিন। হ্যাঁ, ইংরেজি মতেই ধরতে হবে, বাংলা মতে নয়। হ্যাঁ, রাত 2:08, ঠিক আছে, রাত 2:08 AM। আচ্ছা, কোথায় জন্ম? আসানসোল। আসানসোলেই জন্ম। হ্যালো। হ্যাঁ, বলছি। কেউ কি এসেছিলেন দিদির কাছে? দিদির কাছে আমার পিসি দেখিয়েছে, খুব উপকার পেয়েছে। পিসি বলছিল যে তুই যা একবার, আমার মেয়ের একটু বিয়ের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, কি সম্পর্কে জানতে চাইছেন তো সেটা ছক দেখে মোটামুটি একটা বোঝার চেষ্টা করা হোক আগে, তারপর আপনি শেয়ার করবেন। হ্যাঁ, বৃষ লগ্ন বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন হচ্ছে বৃষ, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে লগ্ন হচ্ছে বৃষ, লগ্নে দ্বিতীয় রবি, চতুর্থ দশম ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা আমি দেখছি, পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ হরোস্কোপে রয়েছে, খুব ভালো স্টুডেন্ট পড়াশোনার জন্য। কিন্তু হরোস্কোপে একটা নেগেটিভ পয়েন্টও রয়েছে, হরোস্কোপে কিন্তু বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে বাধার জায়গা রয়েছে। লগ্নের সপ্তমে চন্দ্র নিচস্থ অবস্থায় রয়েছে, বিবাহ ম্যাচিওর করার জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। পড়াশোনা এবং অর্থ রোজগার এগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে। মানে মানে ব্যাপারটা কি হয়, ঈশ্বর দিয়েছেন, সবটা তো সবাইকে দেন না, এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, এডুকেশনের ক্ষেত্রে দিদি বলছেন যে উচ্চ শিক্ষা, আমাকে একটু ফার্স্ট বলুন যে ও কোন অবধি পড়াশোনা করেছে? পিএইচডি করছে বর্তমানে। পিএইচডি করছে? হ্যাঁ, পিএইচডি করছে। আরে বাবা, তারপর যথেষ্ট ভালো বিষয়। দ্যাট মিন্স পোস্ট মাস্টার্ড, পিএইচডি মিন্স ডক্টরেট করছে আর কি। বাহ, তার মানে পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে হওয়ার ক্ষেত্রে কমপ্লিকেশন, যেটা আপনি বিয়ে বলে একটা কি যেন বলছিলেন। হ্যাঁ, আমি বিয়েটাই ওই জন্য জানতে চাইছিলেন যে কবে নাগাদ। না, আমি একটা জিনিস বুঝি না, যখন আপনারা শুনেছেন যে ওনার কাছে এসে আপনাদেরই নিজের কোনো মানুষের উপকারের কথা আপনি বললেন, তাহলে কেন এত দেরি করছেন? আমি তো আসানসোলে থাকি, দিদি আসানসোলে আছেন, আমি নিশ্চয়ই যাব দিদির কাছে। আচ্ছা, এবার বলুন তো, দিদি কি পাড়ায় পাড়ায় সবার বাড়ির কাছে চেম্বার করে বসবে? বলুন তো দেখি, আপনাকেও তো খানিকটা এগিয়ে আসতে হবে কোথাও না কোথাও, আর না হলে তো আজকে অনলাইন রয়েছে। না, অনলাইন আছে, প্লাস আসানসোল চেম্বারও এর মধ্যে। হ্যাঁ, আসানসোলে তো চেম্বার আছে, আসানসোলে তো ওনার হোটেল পূর্বাশা 29 তারিখ চেম্বার রয়েছে আসানসোলে। যাব দিদির কাছে। হ্যাঁ, তাহলে মানে প্রতিকারটা মানে কবে নাগাদ হবে বিয়েটা, যদি দিদি একটু বলতেন। বুঝতে পেরেছি, এইটা নিয়েই সমস্যা, পার্টিকুলারলি হরোস্কোপে এইটা নিয়েই সমস্যা, বিয়ে ম্যাচিওর করার ক্ষেত্রে বাধা রয়েছে। তবে আমি বলে রাখবো যে 29 তারিখে আসানসোলে হোটেল পূর্বাশা, মানে পূর্বাশা ইন্টারন্যাশনাল, বানপুর মোড়ে চেম্বার রয়েছে, আপনি চলে আসতে পারেন। আজকে এই অবধি রাখবো, অবশ্যই আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। নমস্কার সবাইকে। নমস্কার। গণেশ সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।